হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। এদের গ্রুপ ডি পরীক্ষা 2025-এর জন্য জেনারেল সায়েন্সের ওপরে আমরা যে মক টেস্টের সিরিজটা শুরু করেছিলাম, আজকে তার মক টেস্ট নাম্বার 23। তো তোমাদের কিছুদিন আমি ক্লাস দিতে পারিনি, আমার শরীরটা একটু খারাপ থাকার জন্য একটুখানি তোমার পোস্টপোন হয়ে গেছিলো। তো আজ থেকে কিন্তু আবার রেগুলার আমাদের ক্লাস আসতে চলেছে। সায়েন্সের ওপরে কিন্তু মক টেস্ট আমাদের রেগুলার আবার করানো হবে। তো চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, যে আলোর গতি শূন্যস্থানে প্রায় কত? এক কথায় আমরা বলতে পারি যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত। দেখো সবার প্রথম তোমাদেরকে মনে রাখতে হবে যে আলো চলার জন্য কিন্তু কোনো রকম মাধ্যম লাগে না, অর্থাৎ আলো কিন্তু ভ্যাকিউমে চলতে পারে। ঠিক আছে, আলোর জন্য কিন্তু নো মিডিয়াম, অর্থাৎ কোনো রকম মিডিয়ামের প্রয়োজন হয় না। ঠিক আছে, কেন প্রয়োজন হয় না? তার কারণ আলো কিন্তু হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক। ঠিক আছে, একটা কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বা যেটাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেটিক। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর কিন্তু কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না। ঠিক আছে, আলো যেরকম একটা তড়িৎ চুম্বকীয় বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক সেরকম করে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে এরকম আরও কতগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেগুলোর কিন্তু কোনো রকম ভ্যাকিউম বা মিডিয়ামের কোনো রকম মিডিয়ামের কিন্তু প্রয়োজন হয় না, যারা কিন্তু ভ্যাকিউমে চলতে পারে। তো আমাদের প্রথম প্রশ্ন কী ছিল, যে আলোর গতি শূন্যস্থানে প্রায় কত? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে কিন্তু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটাই কিন্তু শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, যে ট্রান্সফরমারে কোন ক্ষতি হয় না? মানে ট্রান্সফরমার যদি আমরা ইনপুট করি বা ইনসার্ট করি, তাহলে ট্রান্সফরমার কোন ক্ষতিটা হতে দেয় না। ঠিক আছে, কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল, যে ট্রান্সফরমার লাগালে কি হয়। দেখো সবার প্রথমে তোমাকে কিন্তু জানতে হবে যে ট্রান্সফরমারে কি হয়। ট্রান্সফরমারে কিন্তু যে আমরা বলতে পারি যে কারেন্টের বা তড়িতের যে প্রবর্তন, ঠিক আছে, তড়িতের যে প্রবর্তন, সেই তড়িৎ প্রবর্তনের উপরে কিন্তু এই ট্রান্সফরমারটা কাজ করে। অর্থাৎ হাই ভোল্টেজের কারেন্ট, ঠিক আছে, হাই ভোল্টেজের কারেন্ট কিন্তু ট্রান্সফরমারের থ্রু কী হয়? ট্রান্সফরমারের থ্রু কিন্তু লো ভোল্টেজের কারেন্টে পরিণত হয়। এটা কিন্তু ট্রান্সফরমারের মেন কাজ। আচ্ছা, এবার কি বলেছে, যে ট্রান্সফরমারে আমরা কোন ক্ষতিটা আটকাতে পারি? ঠিক আছে, কপার লস, আয়রন লস, তারপরে কি বলেছে, তারপরে বলেছে হাই স্টেরিলিসিস লস নাকি ফটো ইলেকট্রিক লস। তো মনে রাখবে ট্রান্সফরমারে কিন্তু কি হয়? ট্রান্সফরমারে কিন্তু ফটো ইলেকট্রিক লস এটা কিন্তু হয় না। ঠিক আছে, এই ক্ষতিটা কিন্তু হয় না। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 3 নম্বর কোশ্চেনগুলো বুঝতেই পারছো যে কোশ্চেনগুলো কতটা স্ট্যান্ডার্ড। তোমাদের পরীক্ষাতে কিন্তু তোমরা ঠিক এইরকমই লেভেলেরই কোশ্চেন কিন্তু দেখতে পাবে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে কোন লেন্স সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে ফোকাস করে? আচ্ছা, সমান্তরাল রশ্মিগুচ্ছ মানে কি? এইরকম যে আলোর যে রেসগুলো আছে, এই আলোর রেসগুলো মনে করো এরকম করে সমান্তরালে আছে, আর কি হবে, একটা লেন্স এখানে থাকবে। সেই লেন্সে যাওয়ার পরে এটা কি হবে? এটা কিন্তু তোমার হচ্ছে একটা বিন্দুতে কি করবে না, একটা বিন্দুতে কিন্তু ফোকাস করবে। তো এই ধরনের লেন্সকে আমরা কি বলি? এই ধরনের লেন্সকে কিন্তু আমরা বলি কনভেক্স লেন্স, অর্থাৎ এটাকে কিন্তু কি বলা হয়? এটাকে কিন্তু বলা হয় তোমার উত্তল লেন্স। ঠিক আছে, তো এই ধরনের লেন্সকে কি বলা হয়? এই ধরনের লেন্সকে কিন্তু বলা হয় উত্তল লেন্স। এর কিন্তু আরেকটাও নাম আছে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে কনভার্জিং। ঠিক আছে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে কনভার্জিং লেন্স। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের উত্তল লেন্স। পরবর্তী প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, উত্তল লেন্স যখন তোমাদেরকে বললাম, তখন তোমাদের অবতল লেন্স একবার বলে দিই। মনে করো এটা অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষেত্রে কি হয়? আলোগুলো যখন আসছে, ঠিক আছে, আলোগুলো কিন্তু সমান্তরালই আসে, কিন্তু কি হয়, লেন্সে কিন্তু প্রতিফলিত হওয়ার পরে আলোগুলো কিন্তু কি হয় না, বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। ঠিক আছে, এরকমভাবে কিন্তু ছড়িয়ে যায়। এটাকে কোন ধরনের লেন্স বলে? এটাকে কিন্তু তোমার হচ্ছে ডাইভার্জিং লেন্স, বা এটাকে কিন্তু আমরা কনকেভ, ঠিক আছে, কি বলতে পারি আমরা? কিন্তু কনকেভ লেন্স বা অবতল দর্পণ বলতে পারি। আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু হবে উত্তল লেন্স। পরবর্তী প্রশ্ন দেখব, আজকে 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান কত জুল? তো কি বলেছে দেখো, 1 কিলোওয়াট অর্থাৎ KWH। সবার প্রথম তোমাকে জানতে হবে KWH কিসের ইউনিট। তো মনে রাখতে হবে এটা কিন্তু যে ইলেকট্রিক্যাল এনার্জি আছে, ঠিক আছে, যে ইলেকট্রিক্যাল এনার্জি, সেই ইলেকট্রিক্যাল এনার্জির ইউনিট কিন্তু হচ্ছে এই KWH। আর এই যে KWH আছে, এটাকে কিন্তু আমরা বাড়িতে কি বলি? এটাকে কিন্তু আমরা বাড়িতে ইউনিট বলে থাকি। ঠিক আছে, সবার বাড়িতে যে কারেন্টের বিল আসে এইভাবেই কিন্তু আসে। আচ্ছা, 1 কিলোওয়াট জুল সমান সমান কত জুল হয়ে থাকে? তো মনে রাখবে 1 কিলোওয়াট জুল সমান সমান কিন্তু হয়ে থাকে 3.6 × 10⁶ জুল। ঠিক আছে, এটাই কিন্তু হয়ে যাচ্ছে তোমার 1 কিলোওয়াট আওয়ারের জুলে কনভার্সন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 5 নম্বর কোশ্চেন, যে রেজোনেন্স কোন ক্ষেত্রে ঘটে? আলোতে ঘটে, বিদ্যুতে ঘটে,
কম্পনে ঘটে নাকি তাপে ঘটে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই যে রেজোনেন্স আছে এটা কোথায় হয়? এটা কিন্তু তোমার হচ্ছে কম্পন বা ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 6 নাম্বার কোশ্চেন, যে একটি গাড়ি 5 সেকেন্ডে 100 মিটার চলে, এর বেগ কত হবে? ঠিক আছে, দেখো তোমাকে বেগ বের করতে বলেছে। এটা কিন্তু তোমার ফিজিক্সের অঙ্কর মধ্যে পড়ে না, মানে ফিজিক্সের অঙ্কের মধ্যে পড়ে, কিন্তু এটা কিন্তু তোমার ম্যাথামেটিক্যাল অঙ্কই বেশি হয়ে যায়। তো এটাকে জাস্ট তোমার হচ্ছে ভাগ করে দাও, ভাগ করে দিলে কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো এইগুলো কিন্তু তোমার একটু ইজি টাইপের অঙ্ক হয়ে যায়, তোমরা কিন্তু পরীক্ষায় এইরকম অঙ্কও দেখতে পাবে, অর্থাৎ ইজি, হার্ড আর মডারেট এই 3 রকমের কোশ্চেনই কিন্তু তোমরা দেখতে পাবে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 7 নাম্বার কোশ্চেন, যে শব্দ তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে না কেন? দেখো যে শব্দ তরঙ্গ আছে এটা কেন শূন্য স্থানে চলতে পারে না? সবার প্রথম এটাকে কিন্তু মনে রাখতে হবে যে শব্দ তরঙ্গ কিন্তু একটা লংডিটিউডনাল ওয়েভ, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে। অনুদৈর্ঘ্য তরঙ্গের কি বৈশিষ্ট্য আছে? এটার জন্য কিন্তু একটা মাধ্যমের প্রয়োজন হয়, ঠিক আছে। তো শব্দ তরঙ্গ শূন্য স্থানে চলতে পারে না, তার পেছনের কারণ কি? তার কারণ শূন্য স্থানে কিন্তু কোনো রকম মাধ্যম নেই, আর শব্দ চলাচলের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়। শব্দ যদি আমরা দেখি, শব্দ কিন্তু সবথেকে বেশি কঠিন মাধ্যমে যায়, মানে কঠিন মাধ্যমে কিন্তু তাড়াতাড়ি যায়, তারপরে কি হয়, তারপরে কিন্তু তরল মাধ্যমে যায়, আর তারপরে কিন্তু সবথেকে কম কিন্তু গ্যাসীয় মাধ্যমে শব্দ ছড়াতে পারে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 8 নাম্বার কোশ্চেন, যে ব্লিচিং পাউডারের রাসায়নিক সূত্র কি? ঠিক আছে, তো রাসায়নিক সূত্র আর যে তোমার তাদের নাম, এই নিয়ে কিন্তু তোমাদের আমি একটা ক্লাস করিয়েছি ডেডিকেটেড, ডেসক্রিপশনে কিন্তু ওটা লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে, ওখান থেকে তোমরা দেখে নিও, ওখান থেকে একবার দেখে নিলে কিন্তু এইগুলো তোমরা অ্যাট ওয়ান্স করতে পারবে, ঠিক আছে। তো ব্লিচিং পাউডারের রাসায়নিক সূত্র কি? CaOH2 CaOCl2 CaCO3 নাকি CaCl2? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে ব্লিচিং পাউডার আছে, সেই ব্লিচিং পাউডারের যে সংকেত সেটা কি? সেটা কিন্তু CaCaOCl2, ঠিক আছে, এটাকে কিন্তু কি বলা হয়? এটাকেই কিন্তু তোমার বলা হয় ব্লিচিং পাউডার। আচ্ছা, এটা রাসায়নিক নাম কি? এটার নাম কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসিয়াম, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, ক্যালসিয়াম ক্লোরো, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরেট, এটা কিন্তু এর রাসায়নিক নাম। আচ্ছা, এখানে এই যে CaOH2 এটা কিসের নাম? এটা কিন্তু যে কলিচুন, ঠিক আছে, অর্থাৎ যে কলিচুন, অর্থাৎ চুনের মধ্যে জল দেওয়ার পরে যে নতুন চুনটা উৎপন্ন হয়, সেই কলিচুনের রাসায়নিক সংকেত কিন্তু হচ্ছে CaOH2। CaCl2 কিসের সংকেত? CaCl2 কিন্তু হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত, আর CaCO3 এটা কিন্তু ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 9 নাম্বার কোশ্চেন। 9 নাম্বার প্রশ্ন কি বলেছে, যে Na2CO3কে কি বলা হয়? ঠিক আছে, দেখো এটা কিন্তু আগেরটা ছিল নাম দিয়ে রাসায়নিক সংকেত জিজ্ঞাসা করা হয়েছিল, এবার কিন্তু রাসায়নিক সংকেত দিয়ে কিন্তু নাম জিজ্ঞাসা করা হয়েছে। তো Na2CO3 এটাকে কি বলা হয়? সবার প্রথম জানতে হবে যে Na2CO3 মানে কি। Na2CO3 মানে কিন্তু হয়ে যাচ্ছে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। তোমাদেরকে আমি আগের ক্লাসেও বলেছি যে এই যে CO3, ঠিক আছে, CO3 মানে কিন্তু কার্বনেট, ঠিক আছে, CO3 মানে কিন্তু কার্বনেটকে ডিনোট করে। কোনো একটা যোগের শেষে যদি CO3 থাকে তার মানে বুঝতে হবে ওটা কিন্তু কার্বনেট গ্রুপ থেকে বিলং করছে। আচ্ছা, Na2CO3 অর্থাৎ সোডিয়াম যে কার্বনেট আছে, সেই সোডিয়াম কার্বনেটের যে নাম সেটা কি? সেটা কি? বেকিং সোডা আছে, ওয়াশিং সোডা আছে, চুন আছে, নাকি কস্টিক সোডা আছে? তো এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা হচ্ছে ওয়াশিং সোডা, ঠিক আছে। এটা কি? এটা কিন্তু হচ্ছে ওয়াশিং সোডা বা কাপড় কাচা সোডা। আচ্ছা, এই যে বেকিং সোডা আছে, ঠিক আছে, এই বেকিং সোডার যে রাসায়নিক যে নাম আর যে সংকেত সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। এটা কিন্তু তোমাদের ওই রাসায়নিক ফর্মুলা আর তাদের নাম এই যে ক্লাসটা, এই ক্লাসে কিন্তু করিয়ে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখবো আজকে 10 নম্বর প্রশ্ন কি বলেছে, যে ভিনিগারের প্রধান উপাদান কি? অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাকি সালফিউরিক অ্যাসিড? আচ্ছা, ভিনিগার, মনে রাখবে ভিনিগার কিন্তু যে অ্যাসিটিক অ্যাসিড আছে, সেই অ্যাসিটিক অ্যাসিডের যে 4 থেকে 5% যে জলীয় দ্রবণ সেটাই কিন্তু হয়ে যাচ্ছে ভিনিগার, ঠিক আছে। আচ্ছা, এই যে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনিগার, আমরা ভিনিগারের যদি সংকেতটা দেখি তাহলে সংকেতটা কী হবে? সংকেতটা কিন্তু হবে CH3COOH, ঠিক আছে, এটা কিন্তু তোমার হাইড্রক্সিল গ্রুপের একটা তোমার হচ্ছে যৌগ বলতে পারি আমরা। আচ্ছা, এই যে ফর্মিক অ্যাসিড, এই ফর্মিক অ্যাসিড কোথায় থাকে? ফর্মিক অ্যাসিড কিন্তু যে পিঁপড়ের হুল, সেই পিঁপড়ের হুলে থাকে, ঠিক আছে। নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা কি? নাইট্রিক অ্যাসিডের ফর্মুলা কিন্তু হচ্ছে HNO3, এটা কিন্তু যে অম্লরাজ বা অ্যাকোয়াডিজিয়া এটা তৈরি করতে ব্যবহার করা হয়। সালফিউরিক অ্যাসিডকে কি বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে কিন্তু রসায়নের রাজা বলা হয়, যেটা তোমরা অলরেডি জানো। নেক্সট প্রশ্ন দেখবো আজকের 11তম কোশ্চেন কি বলেছে, যে Fe2O3 + 2Al, এখান থেকে কি হচ্ছে? এখান থেকে 2Fe হচ্ছে আর Al2O3 হচ্ছে। এই যে বিক্রিয়া
বিক্রিয়া, এই বিক্রিয়াটা কি বিক্রিয়া নামে পরিচিত? ঠিক আছে, দেখো এক্ষেত্রে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বিক্রিয়াটা অর্থাৎ Fe2O3 ছিল, অর্থাৎ এটা কিন্তু তোমার হচ্ছে মানে লোহার সাথে অক্সিজেন যোগ ছিল, যখন অ্যালুমিনিয়াম এটার সাথে অ্যাড করা হলো লোহাকে সেটা আলাদা করে দিল, আর Al2O3 অর্থাৎ অ্যালুমিনিয়ামের কিন্তু ওর যেটাকে আমরা বক্সাইড বলছি সেটা কিন্তু তৈরি করলো। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে এদের কিন্তু স্থানচ্যুতি হচ্ছে, অর্থাৎ এরা কিন্তু ডিসপ্লেস হচ্ছে। কিন্তু তুমি যদি অপশানে দেখো তো অপশানে কিন্তু কোথাও তোমার হচ্ছে ডিসপ্লেস দেখতে পাবে না, এখানে কিন্তু ডবল ডিসপ্লেসমেন্ট আছে। ডবল ডিসপ্লেসমেন্ট আর ডিসপ্লেসমেন্ট কিন্তু এক জিনিস নয়। তো এটার সঠিক অ্যান্সার কী হবে? এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে থার্মাইট বিক্রিয়া। ঠিক আছে, এটার সঠিক অ্যান্সার কিন্তু হবে থার্মাইট বিক্রিয়া। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 12তম প্রশ্ন কি বলেছে যে দ্রবণের পিএইচ যদি 9 হয় তবে তা কেমন? অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ নাকি গ্যাসীয়? আচ্ছা, এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এটা করার জন্য কিন্তু আমাদের যে পিএইচ স্কেল আছে সেই পিএইচ স্কেল বানাতে হবে। আচ্ছা, আমরা পিএইচ স্কেল বানাই, এই হচ্ছে আমাদের পিএইচ স্কেল, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 7, ঠিক আছে, এটা 7, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 14। যদি কোনো একটা দ্রবণের পিএইচ ভ্যালু 7-এর কম হয় তাহলে সেটা কেমন হয়? তাহলে সেটা কিন্তু অ্যাসিডিক হয়। আর 7-এর বেশি হলে কি হয়? 7-এর বেশি হলে কিন্তু সেটা ক্ষারীয় হয়। এখানে বলেছে 9, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দ্রবণটি ক্ষারীয় বা বেসিক। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে সিএফসি গ্যাস ক্ষতি করে কিসের? আচ্ছা, সবার প্রথম জানতে হবে সিএফসির ফুল ফর্ম কি। তো সিএফসির যে ফুল ফর্ম সেটা কিন্তু হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। ঠিক আছে, তোমরা কিন্তু ভূগোলে পড়েছো ক্লোরোফ্লোরোকার্বন বা গ্রিন হাউস এফেক্টে কিন্তু তোমরা পড়েছো, বা ওজোন স্তরের যে ডিপ্লেশন অর্থাৎ ওজোন স্তরের যে ক্ষয় সেখানে কিন্তু পড়েছো। আচ্ছা, এই যে সিএফসি গ্যাস এটা কিসের ক্ষতি করে? তো মনে রাখতে হবে এই যে সিএফসি গ্যাস আছে এটা কিন্তু যে ওজোন স্তর, ঠিক আছে, সেই ওজোন স্তরের কিন্তু ক্ষতি করে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, এই ওজোন স্তর কোথায় অবস্থিত? ওজোন স্তর কিন্তু আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে, প্রথম স্তরটার নাম কি? প্রথম স্তরটার নাম কিন্তু হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রোপোস্ফিয়ারের ওপরে কি আছে? ট্রোপোস্ফিয়ারের ওপরে কিন্তু আছে স্ট্রেটোস্ফিয়ার, আর এই স্ট্রেটোস্ফিয়ারের ওপরে কিন্তু একটা পাতলা ওজোন গ্যাসের লেয়ার থাকে, যেটাকে O3 বলা হয়, এটাকেই কিন্তু ওজোন স্তর বলে। আর সিএফসির প্রভাবে কিন্তু এই ওজোন স্তরই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে? বায়োলজি থেকে কোশ্চেন করেছে যে মানুষের কিডনির কার্যকরী একক কোনটা? নিউরন, নেফ্রন, অ্যালভিওলাই নাকি ভিলি? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে নেফ্রন। কিডনি বললে কিন্তু সেটা নেফ্রনের সাথে যুক্ত। আচ্ছা, নিউরন কিসের একক? নিউরন কিন্তু আমাদের যে নার্ভাস সিস্টেম আছে সেই নার্ভাস সিস্টেমের একক। অ্যালভিওলাই কিসের একক? অ্যালভিওলাই কিন্তু আমাদের ফুসফুসের ভেতরে যে বায়ুথলি থাকে, অ্যালভিওলাই মানে কিন্তু এক কথায় আমরা বলতে পারি বায়ুথলি। ঠিক আছে, সেই বায়ুথলিগুলোকে কিন্তু অ্যালভিওলাই বলা হয়, এটাকে কিন্তু অনেক সময় ফুসফুসের কার্যকরী একক বলা হয়। আর ভিল্লি কোথায় থাকে? ভিল্লি কিন্তু আমাদের যে ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন সেখানে থাকে, সেখানে কিন্তু এটা খাবার থেকে যে প্রোটিন বা অতিরিক্ত যে ফ্যাট সেগুলোকে কিন্তু অ্যাবজর্ব করতে ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 15তম কোশ্চেন? মানুষের হৃদয়ে রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে কে? ভালভ, নল্ড, প্লিহার নাকি হিমোগ্লোবিন? আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের মানুষের যে হার্ট সেই হার্টের কিন্তু একটা ছবি আঁকতে হবে, ঠিক আছে, একটা ডায়াগ্রাম আঁকতে হবে। তো এটা যদি মানুষের হার্ট হয়ে থাকে তো এইখানে কিন্তু কি থাকে? এইখানে কিন্তু দুটো ভালভ থাকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ভালভ থাকে আর এইখানে একটা ভালভ থাকে, যাদের কাজ কি? আচ্ছা, এই ভালভটাকে কি বলে? এটাকে কিন্তু বলে ট্রাইকাসপিড, ঠিক আছে, ট্রাইকাসপিড। আর এটাকে কি বলে? এটাকে কিন্তু বলে হচ্ছে বাইকাসপিড। আচ্ছা, এটা দিয়ে কি হয়? এটা দিয়ে কিন্তু রক্ত একটা অর্থাৎ অলিন্দ থেকে, উপরেগুলোকে অলিন্দ বলে, নিচেরগুলোকে নিলয় বলে, তোমরা জানো। তো রক্ত কিন্তু অলিন্দ দিয়ে নিলয়ে প্রবেশ করে এই ভালভগুলো দিয়ে। তো রক্ত প্রবাহকে নিয়ন্ত্রণ করে কে? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভালভ, যেটাকে কিন্তু কপাটিকা বলা হয়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন হচ্ছে 16তম কোশ্চেন যে কোন হরমোনকে ফাইট অ্যান্ড ফ্লাইট প্রতিক্রিয়ার জন্য রেসপন্সিবল বা দায়ী? ঠিক আছে, এক কথায় আমরা বলতে পারি কোন হরমোনকে ফাইট অ্যান্ড ফ্লাইট বলা হয়। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হবে? এটা কিন্তু বহুবার রিপিট হয়েছে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাড্রিনালিন। বাংলাতে এটাকে কি বলা হয়? বাংলাতে কিন্তু এটাকে বলা হয় জরুরিকালীন হরমোন। ঠিক আছে, কি বলা হয়? জরুরিকালীন হরমোন, এটা কিন্তু অ্যাড্রিনালিন। আচ্ছা, অ্যাড্রিনালিনের অবস্থান কোথায়? এটা কিন্তু আমাদের যে বৃক্ক থাকে সেই বৃক্কের ওপরে কিন্তু একটা ছোট্ট গ্রন্থি থাকে, তার মধ্যে কিন্তু অ্যাড্রিনালিন পাওয়া যায়। আচ্ছা, ইনসুলিন কোথায় থাকে? ইনসুলিন কিন্তু যে আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় আছে সেই অগ্নাশয়ের কিন্তু আইলেটস অফ ল্যাঙ্গারহেডস বলে একটা জায়গা থাকে বিশেষ, সেখানে কিন্তু একটা বিশেষ সেল থাকে বিটা সেল, সেখান থেকে কিন্তু নিঃসৃত হয়। আর এটা আমাদের বডির যে ব্লাড সুগার সেটাকে কিন্তু কন্ট্রোল করে থাকে। থাইরক্সিন কোথায় থাকে? থাইরক্সিন কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডে থাকে, যেটা আমাদের গলায় অবস্থিত। ঠিক আছে, আর গ্লুকাগন কিন্তু এই যে বললাম আমি আইলেটস অফ ল্যাঙ্গারহেডস, যেখান থেকে কিন্তু ইনসুলিন নির্গত হচ্ছে। তো দুই টাইপ অফ সেল থাকে, একটাকে কিন্তু বলে আলফা সেল আর একটাকে বলে বিটা সেল। ঠিক আছে, তো বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত হয় আর আলফা সেল থেকে কিন্তু গ্লুকাগন নিঃসৃত
পরিচিত হয়ে থাকে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, আজকে 17তম কোশ্চেন কী বলেছে যে মানুষের রক্তের ইউনিভার্সাল ডোনার কাকে বলা হয়। তো এটা তো আমাদের রিপিটেড কোশ্চেন, এ পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ নাকি এ বি পজিটিভ। তো সঠিক অ্যান্সার কী হবে, ইউনিভার্সাল ডোনার কিন্তু বলা হয় ও নেগেটিভকে, ঠিক আছে, ও নেগেটিভকে কিন্তু ইউনিভার্সাল ডোনার বলা হয়। আর এ বি পজিটিভকে কী বলা হয়, এ বি পজিটিভকে কিন্তু বলা হয় ইউনিভার্সাল রিসিভার, ঠিক আছে, অর্থাৎ এরা কিন্তু সবার থেকে রক্ত নিতে পারে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 18তম কোশ্চেন, কোন জীবকে জীবন্ত ফসিল বা লিভিং ফসিল বলা হয়, ঠিক আছে, ফার্ন, সাইকাস, ব্যাকটেরিয়া নাকি অ্যামিবা। তো সঠিক অ্যান্সার কী হবে এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সাইকাস, ঠিক আছে। সাইকাসকে কী বলা হয়, সাইকাসকে কিন্তু লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 19তম কোশ্চেন, যে মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য রক্ষা করে, সেরিবেলাম, মেডুলা, সেরিব্রাম নাকি থ্যালামাস। আচ্ছা দেখো, এই যে সেরিবেলাম এর মানে কি, এর মানে কিন্তু হচ্ছে লঘু মস্তিষ্ক, ঠিক আছে, সেরিবেলামের মানে কি, সেরিবেলামের মানে কিন্তু হচ্ছে লঘু মস্তিষ্ক। আর এই যে সেরিব্রাম আছে এটার মানে কি, এটার মানে কিন্তু হচ্ছে গুরু মস্তিষ্ক, ঠিক আছে। তো মনে রাখবে ব্যালেন্সিং অর্থাৎ আমাদের শরীরের যে ভারসাম্য বজায় রাখতে কোনটা সাহায্য করে, তো এক্ষেত্রে কিন্তু আমাদের যে সেরিবেলাম যেটা লঘু মস্তিষ্ক, যেটা কিন্তু মস্তিষ্কের পেছন দিকে অবস্থিত, সেটা কিন্তু সাহায্য করে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 20তম প্রশ্ন কি বলেছে, যে উদ্ভিদের শিকড়ের প্রাথমিক কাজ কি, খাদ্য তৈরি করা, খাদ্য সংরক্ষণ করা, ঠিক আছে, মাটি থেকে জল শোষণ করা নাকি ফুল তৈরি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে মাটি থেকে জল শোষণ করা। নেক্সট প্রশ্ন দেখব আজকের 21তম কোশ্চেন, ফিজিক্সের নিউমেরিক্যালস এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। কি বলছে দেখো নিউমেরিক্যালসগুলো, যে একটি ভর 4 কেজি, বেগ যদি 3 মিটার পার সেকেন্ড হয় তাহলে ভরবেগ কত। আচ্ছা ভরবেগ মানে তোমাদেরকে আমি আগেও বলেছি ভরবেগ মানে কি। আচ্ছা ভর বেগ মানে কিন্তু হচ্ছে ভর আর বেগের গুণফল। ভরকে আমরা কি দিয়ে ডিনোট করি, এম দিয়ে, আর ভিকে কি দিয়ে ডিনোট করি, মানে বেগকে কি দিয়ে ডিনোট করি, ভি দিয়ে। জাস্ট এখানে গুণ করে দাও, তো 4 × 3 গুণ করে দাও, গুণ করলে কত হচ্ছে, গুণ করলে কিন্তু হচ্ছে 12 নিউটন সেকেন্ড, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার, অপশান সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব 22তম কোশ্চেন কি বলেছে, যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট 3 মিনিট ধরে চললে মোট চার্জ কত। আচ্ছা চার্জকে কি দিয়ে ডিনোট করা হয়, চার্জকে কিন্তু কিউ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। আচ্ছা চার্জ সমান সমান কি হয়, আই ইন্টু টি হয়ে থাকে, যেখানে আই ফর কি, যেখানে আই ফর কিন্তু হয়ে যাচ্ছে কারেন্ট, আর টি ফর কিন্তু হয়ে যাচ্ছে টাইম। অলওয়েজ কিন্তু মনে রাখতে হবে টাইমকে সেকেন্ডে কনভার্সন করতে হবে। আচ্ছা 3 মিনিট মানে কত, 60 দিয়ে গুণ করে দাও, 3 মিনিট যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে কিন্তু হচ্ছে 3 × 6 = 18 সেকেন্ড। এবার ফর্মুলাটা এখানে পাতাও, যে কিউ ইকুয়ালস টু কী হচ্ছে, আই ইন্টু টি, জাস্ট ডেটাটাকে পুট করে দাও, ডেটাকে পুট করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 180, 18 × 2 = 36 অর্থাৎ 360। আর এখানে মনে রাখবে একটা জিনিস, যে চার্জের যে ইউনিট সেটা কিন্তু কুলাম্বে প্রকাশ করা হয়, অর্থাৎ 360 সেকেন্ড কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, অপশান ডি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো লেন্সের থেকে, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 15 সেন্টিমিটার হয়, বস্তু যদি রাখা হয় 20 সেন্টিমিটার দূরে, প্রতিচ্ছবির অবস্থান কত হবে। তো এই রকমের অঙ্ক তোমাদের প্রচুর প্র্যাকটিস করিয়েছি। সবার প্রথমে ডেটাটাকে লিখি, দেখো এখানে উত্তল লেন্স বলেছে তাই ফোকাল কিন্তু পজিটিভই হবে। আচ্ছা কত সেন্টিমিটার দূরে রাখা হয়েছে অর্থাৎ ইউ, এটা কিন্তু নেগেটিভ হবে, তার কারণ উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু বস্তুটাকে কি করা হয়, বস্তুটাকে কিন্তু লেন্সের পেছন দিকে রাখা হয়। আমাদের ফর্মুলা কি, আর ভি বের করতে হবে, ভি মানে কিন্তু প্রতিচ্ছবির অবস্থান। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে 1/f = 1/v - u। আমাদের এটা প্রয়োজন তাই আমরা এটাকে এই পাশে রাখলাম, 1/fকে এই পাশে নিয়ে গেলাম, আর এটা তোমার হচ্ছে এখানে প্লাস করে দিলাম, এটা আমাদের মেন ফর্মুলা। এবার আমরা এটার উপরে অঙ্ক করব, দেখো পরে দেখো। আচ্ছা এবার এখানে আমরা ডেটাগুলোকে এখানে একটু পুট করি, তো কি হচ্ছে, ফর্মুলা হচ্ছে 1/v = 1/f + 1/u। আচ্ছা ডেটা পুট করি, এফ কত ছিল, এফ হচ্ছে 15, ঠিক আছে, এটা 15, ঠিক আছে, এটা হচ্ছে 15, আর এখানে তোমার প্লাস, আর এটা কিন্তু ছিল তোমার নেগেটিভ, ঠিক আছে। তো এই প্লাসে আর এই মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে কিন্তু হয়ে যাবে তোমার হচ্ছে নেগেটিভ। আচ্ছা এবার 15 আর 20 এলসিএম নাও, 15 আর 20 এলসিএম নিলে কত হচ্ছে, 15 আর 20 যদি আমরা এলসিএম নিই তাহলে এখানে মনে করো আমরা 60 পেয়ে যাব। আচ্ছা এটা করলে কত হবে 4, আর এটা করলে কত হবে 3, তো কত হচ্ছে 1/60 কিন্তু হচ্ছে, ঠিক আছে। তো 1/v = কিন্তু হচ্ছে 1/60, আর এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কোথায় আছে, সঠিক অ্যান্সার
কিন্তু হচ্ছে 60 সেন্টিমিটার। ঠিক আছে, লাস্টে কিন্তু এটা উল্টে দিতে হয়, অর্থাৎ ভি সমান সমান কিন্তু 60 সেন্টিমিটার করতে হয়। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন, লেন্সের ফোকাস দৈর্ঘ্য আর পাওয়ার থেকে অঙ্ক দিয়েছে যে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এর পাওয়ার কত। তো এই যে অঙ্কটা আছে এটা তোমাদের জন্য HW থাকলো। এই প্যাটার্নের অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি প্রচুর করিয়েছি, তোমরা কিন্তু এটার অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। জাস্ট তোমাদের আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি যে পাওয়ার ইকুয়ালস টু কিন্তু 1/, ফোকাল লেন্থ হয়, আর ফোকাল লেন্থ কিন্তু অলওয়েজ মিটারে ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে যে একটি বস্তুর গতিশক্তি 100 জুল, বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে ভর কত। দেখো গতিশক্তি বলেই দিয়েছে, গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে হচ্ছে 1/2 × mv²। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে তোমায় কিন্তু গতিশক্তি বের করতে হবে না, তোমায় গতিশক্তি দিয়ে দিয়েছে 100 জুল কিন্তু তোমায় দিয়ে দিয়েছে। কি করতে হবে, তোমায় কিন্তু এই যে মাস, সেই মাসের মানটা কিন্তু বের করতে হবে। আর v² কত, ভি মানে 10, 10 স্কোয়ার করলে কত হয়, 10 স্কোয়ার করলে কিন্তু আমরা পেয়ে যাই 100। ঠিক আছে, তুমি কি করতে পারো, তুমি এই দুইটাকে এটা দিয়ে তোমার গুণ করে দিতে পারো। তো আমরা কি করতে পারি, আমরা এই 2 দিয়ে এটাকে কাটছি, তাহলে কত হচ্ছে 50। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি যে 100 সমান সমান কি পেলাম, 100 সমান সমান পেলাম হচ্ছে তোমার 50 m। 50 দিয়ে এটাকে কাটো তাহলে কত হচ্ছে 2। ঠিক আছে, 2, তাহলে m সমান সমান কত হচ্ছে, m সমান সমান কিন্তু হচ্ছে 2। ঠিক আছে, তো 2 কেজি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বস্তুর ভরটা কত, বস্তুর ভরটা কিন্তু হয়ে যাচ্ছে 2 কেজি। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 25 কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা হচ্ছে আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এই কদিন তোমাদের ক্লাস দিতে না পারার জন্য আমি খুবই দুঃখিত। আজকে থেকে কিন্তু একদম রেগুলার ডেইলি বেসিসে কিন্তু তোমাদের ক্লাসগুলো আপডেট করানো হবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে, আর তোমাদের কার কোন টপিকে ভিডিও প্রয়োজন আমাকে কিন্তু অবশ্যই জানাবে। যত বেশি লোক তোমরা আমাকে জানাবে আমি কিন্তু সেই বুঝে তোমাদের জন্য স্পেসিফিক টপিকের ওপরে ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।